যা হোক, আসলে পড়ালেখা তো আমরা সবাই বিজি। তো আমাদেরকে এভাবে প্র্যাকটিস করে করে যেতে হবে। তো আজকে আমি এই পর্বটা মানে জাস্ট শুধুমাত্র ব্যবসা খাতে আয় দিয়ে সাজিয়েছি। এটা এখানে আরো কিছু, হয়তো মাঝখানে কিছু জিনিস আমি এমনি ইউটিউব করে ছেড়ে দিছি। এটা হয়তো দেখতে দেখতে পারেন জিনিসগুলো, ওখানে হয়তো কিছু ম্যাথ আছে, সিম্পল কিছু ম্যাথ আছে। তো এইটাতে আমি যে জিনিসটা ফোকাস করছি সেই জিনিসটা হচ্ছে আপনার ব্যবসা খাতে আয়, যে ধারা 45। এক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে ব্যবসা খাতে আয় বলা হচ্ছে, যে এই জিনিসগুলো একদম শ্রেণীবদ্ধভাবে দেওয়া আছে। সেটা হচ্ছে আয় বর্ষের যে কোনো সময় করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত বলিয়া গণ্য ব্যবসায়ের কোনো লাভ বা মুনাফা। তাহলে আর কোনো ব্যবসায়, কোনো ব্যবসায় বা পেশাজীবী সংগঠন বা এরূপ কোনো সংগঠন কর্তৃক উহা সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে অর্জিত কোনো হয়। যেমন আমরা যারা পেশাজীবী, মানে যখন আপনি এই পেশায় জয়েন করবেন, তখন কিন্তু আপনি এই পেশাজীবী। তখন কিন্তু এই পেশাজীবী হিসাবে কিন্তু আপনাকে সেবা প্রদানের মাধ্যমে যে অর্জিত হয় সেটাও কিন্তু ব্যবসায়িক আয়, মানে কনসালটেন্সি সার্ভিস আর কি এই জিনিসটা। আর কোনো ব্যক্তির অতীত, বর্তমান বা সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতায় বা সম্পর্কের কারণে উদ্ভূত কোনো সুবিধার ন্যায্য বাজার মূল্য, যাহা তাহা অর্থে রূপান্তরযোগ্য হোক বা না হোক। তাহলে সেটা সেটা আমরা একটা ইয়ের মাধ্যমে বুঝবো, মানে কোন একটা যে ইয়েটা হবে, ডিলিংসটা হবে, সেই ডিলিংস এর মধ্যে থেকে যে ব্যবসায়িক যে একটা অর্থে রূপান্তরযোগ্য একটা অ্যামাউন্ট দাঁড়াবে, সেই জিনিসটাই বলা হচ্ছে এখানে। কোনো ব্যবস্থাপনা কোম্পানি, মুদ্রা ব্যবস্থাপনা কোম্পানি কর্তৃক উদ্ভূত কোনো ব্যবস্থাপনা ফি, আর নিজের বা অন্যের মালিকানাধীন কোনো পরিসম্পদ অন্য কোনো ব্যক্তির নিকট লিজ প্রদানের মাধ্যমে লিজদাতা ব্যাংক, বীমা বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক প্রাপ্য কোনো অর্থ। তারপর হচ্ছে তফসিলি, তৃতীয় তফসিল সাপেক্ষে মুদ্রা বিনিয়োগ, বিনিময় হতে নগদায়িত লাভ, মানে রিয়েলাইজ গেইন। আর বন্ধ হয়ে যাওয়া যে কোনো ব্যবসা থেকে আয় বর্ষে গৃহীত কোনো আয়। আ- এইগুলো ব্যবসা খাতে যে আয়গুলো, যে ইয়েগুলো, সেগুলো কিন্তু আমাদের আহ আর একটু পরে আমি একটা জিনিস যাচ্ছি সেটা, তো সেটা আরো একটু ডিটেলস আইনে বলা আছে। আর এক্ষেত্রে এটা শুধু আহ, এই জিনিসটা ওই আয়কর যে এই ইয়েতে আছে, আয়কর নির্দেশিকায় যেটা দেওয়া আছে, সেই জিনিসটা পড়লে কিন্তু আপনাদের মানে পরীক্ষার জন্য যথেষ্ট। কারণ ব্যবসা খাতে আয়টা নিজেদের ভিতরে যখন আয়ত্ত করতে যাবেন, তখন এটা অনেক বেশি প্র্যাকটিসের দরকার। যা হোক, যদি এটা দেখে দেখে জাস্ট কয়েকবার লিখে যতটুকু পারেন এটা লিখলে পরে, তাহলে আপনাদের জন্য উপকৃত হবে। এছাড়া মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে ব্যবসাতে আইতে অনুমোদনযোগ্য বিয়োজনগুলো কি কি। মানে একটা জিনিস হচ্ছে, আমরা যে ব্যবসা ব্যবসা করার সময় অনেকগুলো খরচ করি। তো এই সব খরচ কিন্তু আয়কর কর্তৃপক্ষ বা আয়কর হিসাব অনুযায়ী, আয়কর আইন অনুযায়ী সব খরচ কিন্তু অ্যালাউবেল এক্সপেন্ডিচার না। সবগুলো কিন্তু অ্যালাউবেল না আইন অনুযায়ী। তাহলে কোনগুলো আইন অনুযায়ী অ্যালাউবেল, সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে এখানে। ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য কি কি অনুমোদন, সেগুলো বিবেচনা করা হবে, সেগুলো বলা হচ্ছে। তাহলে কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির ব্যবসা থেকে যদি আয় হয়, তাহলে সেক্ষেত্রে আহ, যে ব্যবসা থেকে আয় পরিগণনার ক্ষেত্রে প্রত্যেক স্বতন্ত্র এবং ভিন্ন ব্যবসার জন্য নিম্নবর্ণিত ব্যয়সমূহ সাধারণ বিয়োজনের অন্তর্ভুক্ত হবে। যদি কোনো কাঁচামাল মজুত, ব্যবসার উদ্দেশ্যে বা ব্যবসায়ী ব্যবহারের নিমিত্তে পণ্য ক্রয় বাবদ ব্যয়, বা কোনো অবলম্বিত মজুত ব্যয়। অবলম্বিত মজুত ব্যয় বলে স্টক, আমরা যে স্টক আউট করি সেই জিনিসটা বলা হচ্ছে। আর পরে যদি বলি, এখানে আরেকটা লিস্ট দেওয়া আছে, এটা একটু বোঝা যাচ্ছে না। এগুলো একদম লিস্ট করে দেওয়া আছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটু সিনোপসিস করে নিছি ওখান থেকে। তো এগুলো আয়কর নির্দেশিকায়
একদম পুরোটাই দেওয়া আছে। যেমন এই আইন বা দান কর আইন এর অধীন পরিশোধিত নয়, তবে ব্যবসায়ের উদ্দেশ্যে পরিশোধিত এইরূপ শুল্ক, করাদি, পৌর কর, স্থানীয় কর, ভূমি উন্নয়ন কর, খাজনা, সরকারি ফি। অনেক সময় হয় না, দান কর না, কোনো আইন বা দান কর অধীন পরিশোধিত নয়। অর্থাৎ অনেক সময় রেজিস্ট্রি করা বা দান করার জন্য কোনো একটা দলিল দান করার জন্য যে যে দানটা হয়, সেটা তো হচ্ছে দান করা আইন অনুযায়ী হয়। তবে অনেক সময় আমরা যখন এই ইয়েটা, যেমন পৌর উন্নয়ন কর, ভূমি কর, জমির খাজনা, যেগুলো ব্যবসায়ী উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সে খরচগুলো কিন্তু অনুমোদনযোগ্য হবে, এই কথাটাই বলা হচ্ছে। অর্থাৎ যে খাজনা, কর, শুল্ক যেগুলো ব্যবসায়ীর উদ্দেশ্যে পরিচালিত হয়, সেগুলো অনুমোদিত অনুমোদিত ব্যয় হিসেবে পরিগণিত হবে। ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন বা সংরক্ষণ ব্যয়। আমরা জানি যে কোন একটা, আমরা ব্যবসা করার জন্য কোন একটা ভূমি যদি ভাড়া নিই, অথবা কোন একটা এই দোকান যদি ভাড়া নিই, কোন একটা বিল্ডিং যদি ভাড়া নিই, সেটার জন্য পরিশোধযোগ্য যে ভাড়া এবং এইটার যে রক্ষণাবেক্ষণ, ডেভেলপমেন্ট ব্যয়, সেগুলো কিন্তু অনুমোদনযোগ্য। এরপরে এই আইনের অধীন চাকরি হইতে আয় হিসেবে পরিগণিত হয় এইরূপ সকল প্রকার ব্যয়। যেমন ওখানে আমরা কর্মচারী রাখছি, ধরেন অনেকে, মানে আগে তো আমরা বেতন খাতে আয়টা দেখেছি। এখন যে সব কর্মচারীর জন্য ওদের আয়গুলো চাকরি হইতে আয় বলিয়া বিবেচিত হবে, সেই সমস্ত যত প্রকার খরচ হবে, সবগুলো ব্যবসায়ী খাতে ব্যবসায়ী যে অনুমোদনযোগ্য খরচ হিসেবে পরিগণিত হবে। এছাড়া মেরামত এবং সংরক্ষণ ব্যয় যদি হয়, সেগুলো ব্যবসা অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে পরিগণিত হবে। ব্যবসায়ের উদ্দেশ্যে কৃত বা পরিশোধযোগ্য বীমা প্রিমিয়াম। অনেক সময় হয় আমরা একটা গোডাউন ভাড়া নিছি, সেটার মধ্যে স্টক স্টোর করা আছে, সেটার আমরা একটা ইন্স্যুরেন্স করে রাখছি, তাহলে ওই ইন্স্যুরেন্সটার জন্য একটা বীমা প্রদান করা হয়েছে। ওই বীমা প্রিমিয়ামটা কিন্তু অ্যালাউবেল এক্সপেন্ডিচার ব্যবসায়িক ক্ষেত্রে। বিদ্যুৎ ও জ্বালানি সহ অন্যান্য পরিষেবা, এগুলো কিন্তু এগুলো সবগুলো ব্যবসায়ের জন্য হয়। সুতরাং এগুলো এগুলো হচ্ছে অ্যালাউবেল এক্সপেন্ডিচার। পণ্য পরিবহন, ক্লিয়ারিং, ফরওয়ার্ডিং চার্জ, সবগুলো হচ্ছে ব্যবসা রিলেটেড, সুতরাং এটা ব্যবসা রিলেটেড খরচ, এগুলো তখন অ্যালাউবেল এক্সপেন্ডিচার। বিক্রয় সংশ্লিষ্ট কমিশন, দালালি, ডিসকাউন্ট বা ওয়ারেন্ট চার্জ প্রকৃতির ব্যয়, বিজ্ঞাপন ও প্রচারণের ব্যয়। এখানে একটা থ্রেশহোল্ড আছে, সেটা আমরা পরে যাচ্ছি। কিন্তু এগুলো যদি ব্যবসায়িক উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই এগুলো আপনার অ্যালাউবেল এক্সপেন্ডিচার হিসেবে বিবেচিত হবে। কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়, বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন, হোটেল ও আবাসন বাবদ ব্যয়, যাতায়াত ভ্রমণ বাবদ ব্যয়, ইন্টারনেট সেবা, ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত এখানে কিন্তু ছোট করে আছে, কিন্তু আইনের মধ্যে আরো কিছু ডিটেলস বলা আছে। সুতরাং এটা হচ্ছে, এখানে যেগুলো সিনপসিস আছে, এগুলো হচ্ছে শুধুমাত্র পরীক্ষায় আনসার দেওয়ার জন্য এবং মনে রাখার জন্য, কিন্তু যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে আইনটা পড়তে হবে। আপ্যায়ন আচ্ছা, আইনি সেবা, নিরীক্ষা সেবা, অন্যান্য পেশাদারি সেবা গ্রহণ সংক্রান্ত ব্যয়, আপ্যায়ন ও অতিথিশালা সংক্রান্ত ব্যয়, আয়কর আইনের তৃতীয় তফসিল সাপেক্ষে বৈদেশিক মুদ্রার নগদায়িত বিনিময় ক্ষতি। অনেক সময় এইটা অনেকে মানে ইয়ে করেন না, এই জিনিসটা হচ্ছে কি, এটা আগে ছিল না। এটা আহ, ধরেন মাল কিনলেন হচ্ছে 105 টাকা ডলারে, কিন্তু আপনি যখন পরিশোধ করতেছেন, তখন ডলারের দাম বেড়ে গেছে 112 টাকা। তখন তো এই যে ইয়েটা, মানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ লস যেটা, সেটা আমরা কিন্তু অ্যাকাউন্টসে অ্যাকাউন্ট ফর করি। কিন্তু এটা অনেক সময় ট্যাক্স অথরিটি এটাকে অ্যালাউবেল করে নাই, অনেক সময় করে, অনেক সময়, কারণ এটার একটা অ্যাম্বিগুইটি ছিল। তখন এটাকে আয়কর আইনে এটা এটা অবশ্য গুড রাইট যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা আছেন বা এই ট্যাক্স লাইনে যারা প্রফেশনালি কাজ করেন, বিশেষ করে কোম্পানির পার্সপেক্টিভে, ওনারা তখন জাতীয় রাজস্ব বোর্ডকে ওনারা বোঝাতে সক্ষম হয়েছেন, এবং যারা পলিসি উইংসে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের, আমি অনেকজনকে চিনি পার্সোনালি, তো ওনারা কনভিন্সড, তখন এই জিনিসটা নিয়ে আসছে। একদম স্পষ্ট করে বলে দেওয়া আছে বৈদেশিক মুদ্রার নগদায়িত বিনিময় ক্ষতি। এছাড়া কোনো ক্লাব বা বাণিজ্যিক সমিতিতে প্রবেশ
ফি সহ তাহাদের সুবিধাদি ব্যবহারের জন্য চাঁদা। এরপরে সরকার কর্তৃক স্পন্সরকৃত কোনো ট্রেড ডেলিগেশনের সদস্য হিসেবে বিদেশে সফর সংক্রান্ত কোনো নির্বাহিত ব্যয়, রয়্যালটি, কারিগরি ফি, হেড অফিস ব্যয়। অনেক সময় হয় কি, আহ, যেমন কোকা কোলা বাংলাদেশে ব্যবসা করছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, অন্য কোনো কারণে নয়, অথবা লাক্স, ইউনিলিভার একটা প্রোডাক্ট। অনেক সময় আপনি যখন, অথবা এই যে 5 স্টার হোটেলগুলো, যে বাইরের হোটেলগুলো আমরা এই যে নামটা ইউজ করি, এগুলোর জন্য একটা একটা ফি দিতে হয়, যেটা রয়্যালটি হিসেবে দিতে হয়। তাহলে সেই ফি গুলো, অথবা ওনাদের যে হেড অফিস, যে অনেক বিদেশি কোম্পানিগুলো হেড অফিস বাইরে আছে, ওদের কিছু খরচ হয়, সেগুলো কিন্তু অ্যালাউবেল এক্সপেন্ডিচার হিসেবে এখানে কনসিডার করা হয়েছে। এছাড়া শ্রমিক কল্যাণ পরিষদের যেটা শ্রমিক কল্যাণ ফান্ড, যেটা সেখানে যে খরচটা, সেটা ব্যবসায়িক মুনাফার 5% বেশি হবে না। আমরা এটা জানি, ওই WPPF আসলে 5% দেওয়া হয়, সেটা আহ, ব্যবসায়ের অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে বিবেচিত হবে। এছাড়া সম্পূর্ণ ও একান্তভাবে ব্যবসায়ীর উদ্দেশ্যে নির্বাহকৃত অন্যান্য ব্যয়। তাহলে যে এটা দ্বারা বুঝাচ্ছে, ফ একদম, মানে আরো যে জিনিসগুলো এখানে উল্লেখ করা হয়নি কিন্তু ডিরেক্টলি রিলেটেড টু বিজনেস, সেগুলো আপনার অ্যালাউবেল এক্সপেন্ডিচার হিসেবে বিবেচিত হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা বিশেষ বিয়োজন, সেটা হচ্ছে আমরা জানি অবচয় ভাতাগুলো, যেমন সাধারণ অবচয় ভাতা, প্রারম্ভিক অবচয় ভাতা, ত্বরান্বিত অবচয় ভাতা, অ্যামোর্টাইজেশন ভাতা, সবগুলোকেই অ্যালাউবেল এক্সপেন্ডিচার হিসেবে বিবেচিত করা হয়েছে এটা। এছাড়া গবেষণা উন্নয়ন ব্যয় আর কুরির ব্যয়, ব্যাড ডেপস, অনেক সময় ব্যাড ডেপস এটা অ্যাকসেপ্ট করতে চাই না। তো এটা ওই যে আমরা যখন ব্যাড ডেপসটা যখন আমরা একদম রিমুভ করে ফেলি, তখন এটা তো আমরা পিএনএল এ চার্জ করতে হয়। ওটা অনেক সময় ট্যাক্স অফিসার এটা অনেক সময় করে, অনেক সময় করে না। তখন এটা যেহেতু আইনে নিয়ে আসছে এখন, এখন আর কোনো সমস্যা না। আগে এগুলো কিছুটা অস্পষ্ট ছিল আগের আইনে, তখন এগুলোতে এই জিনিসটা নিয়ে এসছে, একদম অনেকগুলো একদম ডিটেলসে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তা আমি একটু ছোট্ট একটা প্রবলেম যেটা ইয়েতে আছে, সেটা আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আয়কর নির্দেশিকায় আশা করি এটা দেখা যাচ্ছে। দেখেন আয়কর নির্দেশিকায় এখানে, তার আগে একটু বলিনি, এই যে ধারা 45, দেখেন এখানে কিন্তু করদাতা নিম্নবর্ণিত আয়সমূহ ব্যবসায়িক আয় হিসেবে শ্রেণীবদ্ধ হইতে হইবে। এই যে আহ, ধারা 45 এভাবে বলে দেওয়া আছে, যেটা আমরা একটু করে দেখছি। এছাড়া ধারা 46 বলা হচ্ছে ব্যবসা হইতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা ধারা 46টা, ওই যে 45-এ তো, ধারা 45-এ একটু জিস্ট দিছে, আর ধারা 46-এ একটু করে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে এখানে, যে বিক্রয় রব্দ কি, তারপর হচ্ছে আয়ের পরিমাণ কি হবে, কিভাবে ক্যালকুলেশন করবে। এটা একটা ওই যে ফর্মুলার মাধ্যমে বলা হয়েছে এই জিনিসগুলো, এগুলো এখানে কোনটা ব্যবসালব্ধ আয় হবে আর কোনটা মূলধনী আয় হবে, সেই জিনিসগুলো ধারা 46-এ আইনের মধ্যে বলা আছে। আপনারা একটু ধারা 46টা দেখবেন। এখানে বেসিক্যালি ধারা 45 থেকে শুরু করে ধারা 55 পর্যন্ত, আপনি যদি দেখেন ধারা 55 পর্যন্ত সবই হচ্ছে আপনার ব্যবসায়ী তাই। ধারা 55 পর্যন্ত, এই যে 55, 55টা খুবই ইন্টারেস্টিং আর কি। অর্থাৎ আমি একটু আগে যেগুলো বলছিলাম অনুমোদনযোগ্য হওয়াটা, এখন অনুমোদনযোগ্য হবে না কোনগুলো, কর্তৃপক্ষ হতে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া কোনগুলো, সেগুলোর জন্য আবার ধারা 55-তে বলে দেওয়া আছে। অর্থাৎ কি, যে যেমন ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত বার্ষিক টার্নওভারের 0.5%, অর্থাৎ 0.5% এর অতিরিক্ত অঙ্ক। অর্থাৎ আপনি ধরেন ব্যালেন্স শিট করলেন, আর সরি পিএনএল করলেন, পিএনএল এর মধ্যে দেখা যাচ্ছে কি বিদেশ ভ্রমণ খরচ বসাইছেন আপনি এমন একটা অ্যামাউন্ট, যেটা যে আপনার যে অ্যানুয়াল টার্নওভার, ধরেন 100 টাকা অ্যানুয়াল টার্নওভার, তাহলে 100 টাকার অ্যানুয়াল টার্নওভারে আপনি ধরেন ট্রাভেল এক্সপেন্সেস, যে বৈদেশিক ভ্রমণ বসাই দিচ্ছেন আপনি হচ্ছে
আহ, ধর 50 টাকা বা 20 টাকা, ধরেন 100 টাকা টার্নওভারের মধ্যে 20 টাকা বিদেশ ভ্রমণ দিয়ে দিচ্ছেন। কিন্তু সেটা তো আর তখন আপনার 100 টাকা টার্নওভারের জন্য এই জিনিসটা তো ঠিক হবে না। তখন ওনারা কি করছে, এটাতে একটা বার বসায় দিছে যে শুধুমাত্র 0.5 পর্যন্ত আপনি অ্যালাউবেল এক্সপেন্ডিচার হবে, বাকিটা অ্যালাউবেল হবে না। তাহলে অ্যালাউবেল না হলে কি হবে, এটা কি আমরা কিছু বুঝছি? যেমন মনে করেন, আমি একটু আগে হিসাব বললাম যে 100 টাকার একটা 1000 টাকা একটা লাভ হয়েছে, ধরেন 1000 টাকা টার্ন ওভার, আর ওই ব্যবসায় 100 টাকা লাভ হয়েছে। তাহলে এটার যদি আমি 10 টাকা বসাই, তাহলে 10 টাকা বসালে আমার অ্যালাউবেল হবে 1000 টাকার উপরে 0.5, মানে 5 টাকা। কিন্তু আমি আমি ধরলাম কত টাকা, 10 টাকা, আমার পিএনএল এ 10 টাকা বসাইছি বিদেশ ভ্রমণ। তাহলে অতিরিক্ত 5 টাকাটা কিন্তু আমার 100 টাকা প্রফিটের সাথে যোগ হয়ে যাবে। তখন আমার প্রফিট কত টাকা হয়ে যাবে, তখন অর্থাৎ ট্যাক্সের বাসায়, ট্যাক্সের কারণে আমাকে আলাদাভাবে ওই প্রফিটটাকে তখন, যেটা আপনি ইনকাম স্টেটমেন্টে করেন, সেটা বাদ দিয়ে তখন ট্যাক্সের জন্য আলাদাভাবে একটা প্রফিট ক্যালকুলেশন করে সেটার জন্যই আপনাকে ওটার উপরে ট্যাক্স দিতে হবে। আগে কিন্তু আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওই এটা অবশ্য হ্রাসকৃত রাখার ক্ষেত্রে, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য না। সেই জিনিসটা আমরা না যাই, আবার কমপ্লেক্স হয়ে যাবে। তো এই যে 5 টাকাটা অতিরিক্ত, সেটা কিন্তু আপনাকে আলাদাভাবে কিন্তু প্রফিটের সাথে, যেটা নেট প্রফিট ছিল এটার সাথে যোগ করে, মানে এই জিনিসগুলো করে যেতে হবে আপনাকে। যেমন রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি সেবা ফি, কারিগরি কৌশল বাবদ ফি, কারিগরি সহায়তা ফি বা স্পর্শাদিত সম্পত্তি ব্যবহারের আহ গুডউইলের মতো আর কি, ব্যবহার বাবদ নির্বাহিত সম প্রকৃতির অন্য যে কোনো ফি বাবদ মোট ব্যয় সমষ্টির ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত নিট ব্যবসার মুনাফার 10%-এর অতিরিক্ত পায়। অনেক সময় দেখা যায় নিট মুনাফা হচ্ছে 100 টাকা, আপনি পাঠিয়ে দিলেন বিদেশে, রয়্যালটি পাঠিয়ে দিলেন 20 টাকা, তাহলে হবে না। আপনি 10 টাকার বেশি পাঠাতে পারবেন না। পাঠাতে পারবেন, কিন্তু বেশি পাঠালে সেটা আপনার ওই 10 টাকা, বাকি যে টাকাটা পাঠালেন সেটার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। যেটা কোম্পানির জন্য যে ট্যাক্স রেট থাকবে, সেটা 27.5 থাকুক, 25 থাকুক বা 22.5 থাকুক, যেভাবে থাকুক না কেন, সেই ট্যাক্স রেটটা ওই টাকাটার উপরে দিতে হবে। অর্থাৎ এখানে আপনাকে যেমন আরেকটা জিনিস দেখেন, কোন কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডার কর্তৃক কমিশন, সরি, ধারা 32 ব্যাখ্যাতে সংজ্ঞায়িত পারকুইজিট বাবদ কোন কর্মচারীকে 10 লক্ষ টাকার অতিরিক্ত যে কোনো অঙ্ক, যেমন ব্যাংকের একজন সিইও কে কিন্তু গাড়ি সুবিধা, বেতন সুবিধা, বাড়ি ভাড়া সুবিধা, অনেক কিছু সুবিধা দেওয়া যায়। আমরা যেটা একটু রিকল করি, আমরা পারকুইজিটের সংজ্ঞাটা পড়ছিলাম। ওই পারকুইজিটে কিন্তু বলা আছে, পারকুইজিটে কিন্তু আমরা কি করছিলাম, যে যে বেসিক স্যালারি, এগুলো বাদ দিয়ে বাদ বাকি কি কি জিনিস পারকুইজিটে হবে, তাহলে ওই টাকাগুলো যেমন হাউস রেন্ট, বোনাস, এই সবগুলো পারকুইজিটে। তো এই পারকুইজিট তো ভাই 10 লাখ টাকার অনেক বেশি হবে, একজন ইয়ারলি 10 লাখ টাকার অনেক বেশি হবে একজন এই সিইওর জন্য। তাহলে 10 লক্ষ টাকা যেটা ক্রস করবে, সেই পরিমাণ টাকা কিন্তু প্রফিটে যোগ করে সেটার উপর ট্যাক্স দিতে হবে আবার। তাহলে এটাই হচ্ছে অনুমোদনযোগ্য না হওয়া। তাহলে কতটুকু পর্যন্ত অনুমোদনযোগ্য, যেমন পারকুইজিট 10 লক্ষ টাকা পর্যন্ত অনুমোদনযোগ্য, এর বেশি হলে সেটা অনুমোদনযোগ্য নয়। রয়্যালটি 10% অন টোটাল নেট প্রফিট পর্যন্ত অনুমোদনযোগ্য, এর অতিরিক্ত হলে অনুমোদনযোগ্য নয়। তারপর হচ্ছে এই হেড অফিস ব্যয়, হেড অফিস ব্যয় নিট মুনাফার উপরে 10% পর্যন্ত অনুমোদনযোগ্য, এর বেশি হলে নয়। তারপর বিদেশ ভ্রমণ 0.5% অফ টার্ন ওভার, অনুমোদনযোগ্য, এর বেশি হলে নয়। এগুলো আলাদা আলাদা করে তখন নোট করে দিতে হয়। যেমন দেখেন, আপ্যায়ন বাবদ আমরা জানি প্রতিটা ব্যালেন্স শিটের মধ্যে তখন আমরা একটা, যে এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস একটা বসাই আমরা, তখন কি হয়, এটা বলা আছে কি, একটা বার দেওয়া আছে দেখেন, আপ্যায়ন ব্যয় বিয়োজন ব্যতীত নিরূপিত ব্যবসার আয়ের। তাহলে আইপিএফ বই বিয়োজন ব্যতীত নিরূপিত ব্যবসার আয়ের প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত 4%, এর পরবর্তী অঙ্কের উপরে 2%। অনেক সময় তাহলে আমরা দেখেন, আইপিএম বাবদ, এফপিএম বাবদ যদি আমরা ধর, অনেক বড় বড় ব্যবসার ক্ষেত্রে হতে দেখা যায় 20, 30, 40, 40 লাখ টাকা, কারণ
আহ, অনেক টাকা ওনাদেরকে এক্সপেন্স করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত আহ 4%, এর পরবর্তী বছর পর্যন্ত 2%, একটু কিন্তু একটু কিন্তু ওরা কনসিডার করা হবে, বাকিগুলো কিন্তু অতিরিক্ত অঙ্ক হিসেবে বিবেচিত হবে, তখন এগুলো প্রফিটের সাথে যোগ হয়ে যাবে। যেমনটা ফ্রি স্যাম্পল, অনেক সময় আমরা ফ্রি স্যাম্পল দিই, তাহলে ফ্রি স্যাম্পলের ক্ষেত্রে যেমন আপনারা আপনারা সবাই জানেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ক্ষেত্রে ফ্রি স্যাম্পলটা বেশি দিতে হয়, তখন এদের জন্য একটা আলাদাভাবে এটা নোট করা দেওয়া আছে যে ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য বার্ষিক টার্নওভারের 5 কোটি টাকা পর্যন্ত 2%, আর বার্ষিক টার্নওভার 5 কোটি টাকার অধিক হলে, 10 কোটি টাকার নিচে হলে 1%, আবার 10 কোটি টাকার উপর হলে 0.5%। এভাবে ক্যালকুলেশন করে যতটুকু পর্যন্ত আসবে ততটুকু পর্যন্ত কিন্তু আপনি প্রি স্যাম্পল হিসেবে অ্যালাউবেল এক্সপেন্ডিচার, এর বাইরেগুলো কিন্তু অ্যালাউবেল এক্সপেন্ডিচার নয়, এগুলো ডিসঅ্যালাউন্স হিসেবে ধরে প্রফিটে যোগ করে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তারপর মনে করেন এখানে ভাগ করে দেওয়া আছে, যেমন ফ্রি স্যাম্পলের ক্ষেত্রে খাদ্য প্রসাধনী সুগন্ধি, তার অন্যান্য শিল্পের, এগুলো একদম স্পষ্টীকরণ করে দেওয়া আছে এই এই আইনের মধ্যে। আগে জাস্ট একটা ছিল, এবং এগুলো সবগুলোকে এখন আহ, তবে বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারমূলক ব্যয়ের ক্ষেত্রে ব্যবসায়িক টার্নওভারের 0.5%। আপনারা যারা পরীক্ষা দিবেন, আমি রিকোয়েস্ট করব এই লিস্ট এবং আগের লিস্টটা, এই দুটা লিস্ট থেকে অনেকগুলো জিনিস আপনারা চেষ্টা করবেন নিজের, এই যে এখানে যে লিস্টটা, যেমন এটা হচ্ছে 49 হচ্ছে ব্যবসা হইতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন, তাহলে 49 হচ্ছে অনুমোদনযোগ্য বিয়োজন, আর 55 হচ্ছে অনুমোদন যোগ্য না হওয়া লিস্ট। তাহলে 49 আর 55, এই দুটার মধ্যে 10টা 10টা করে একটু লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কিছুই না। আপনাকে বলতে পারে, হয়তো কোশ্চেন আসতে পারে যে ব্যবসায় আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য 10টি উদাহরণ দেন, অনুমোদনযোগ্য না হওয়া 10টি উদাহরণ দেন, 5টি বলতে পারেন। তো এই জন্য জাস্ট এই দুইটা দ্বারা দেখে কি কি যেগুলো মনে করেন যেগুলো মনে থাকবে, যেমন এই আপ্যায়ন খাতে এটা মনে থাকবে হয়তো, কিন্তু ফ্রি স্যাম্পলের ক্ষেত্রে এত বড় জিনিস মনে রাখার দরকার নেই, সুতরাং এমনি দেখে যান, লিখতে পারবেন না, বাদ দেন। যেমন বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারণামূলক খাত, ইয়ের ক্ষেত্রে এটা মনে থাকবে। কর্মচারীর আয় বলিয়া ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধযোগ্য না হওয়া, অনেক সময় আমরা কর্মচারীদের চাকরি হইতে আয় বলিয়া যে 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 জিনিসগুলো, অর্থাৎ কর্মচারীদের বিশেষ করে মেইন কথা হচ্ছে যে এমপ্লয়ীদেরকে যে স্যালারি দেওয়া হয় সেটা অবশ্যই ব্যাংকিং এর মাধ্যমে দিতে হবে, এই কথাটা মানে ট মানে এটাই বুঝাইছে। ট যে পয়েন্টটা, এটাই বুঝাচ্ছে যে অবশ্যই আপনাকে ব্যাংকের মাধ্যমেই ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে। আর এছাড়া কোনো পরিশোধ যাহা বাড়া হইতে আয় বলিয়া বিবেচিত, তাহা ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হয়ে থাকলে, তাহলে ওই রকম টাকাও কিন্তু আপনাকে ডিসঅ্যালাউন্সেস হবে। এছাড়া কাঁচামাল বাবদ অন্য কোনো অঙ্ক ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ না হয়, তাহলে সেক্ষেত্রে যে কাঁচামালের টাকাটা 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি আহ বলছে কি কাঁচামাল বাবদ যে কোনো অঙ্কের পরিশোধ ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হইয়া অন্য কোনো মাধ্যমে পরিশোধ হইয়া থাকলে 5 লক্ষ টাকা পর্যন্ত পারবেন, এর বেশি হলে কিন্তু আপনাকে ইয়ের সাথে যোগ হয়ে যাবে, ডিসঅ্যালাউন্সেস হয়ে যাবে। অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত কাঁচামালের ক্ষেত্রে, কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশে করতে পারবেন। তাহলে এখান থেকে এই পয়েন্ট, এখানে অনেক লম্বা লাইন, এটা অনেক লম্বা। দেখেন 55 কোথায় আসলো, ফতে চলে আসলো। তাহলে এখান থেকে আপনাদেরকে নির্ধারণ করতে হবে যে আমরা প্রথমে 10টা লিখে ফেলি, বা প্রথমে 5টা 5টা লিখেন, প্র্যাকটিস করেন, আবার 5টা 5টা লিখেন, এইভাবে করে ধারা 49 এবং 55, বারবার বলছি আমি কারণ একটু একটু মনোযোগ দিবেন, এই জিনিসটা একটু অনেকের থাকবে না মনে। তো সুতরাং ধারা 49-এ সাধারণ অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ, এখান থেকে 10টা বা 5টা, প্রথম 5টা 5টা প্র্যাকটিস করেন, পরে আর 5টা যোগ করবেন। আর ধারা 55 হচ্ছে অনুমোদনযোগ্য না হওয়ার, এগুলো অনুমোদনযোগ্য না হওয়া, তাহলে একটা হচ্ছে অ্যালাউবেল, একটা হচ্ছে ডিসঅ্যালাউবেল। তার এই জিনিসগুলো একটু আপনাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস দেওয়া আছে এখানে, এটা এই
কুড়ির ক্ষেত্রে একটা জিনিস দেওয়া আছে। আর এটা তো বলছে ধারা 55 যে অবচয় ভাতার ক্ষেত্রে এটা বলা হয়েছে, কুড়ির ক্ষেত্রেও বলা হয়েছে মোটামুটি। আর সুদ বা মুনাফার ক্ষেত্রে এটা একটু পরে, এটা একটু আহ, এটা এবারে নিয়ে আসছে এখানে এই আইনে, এটা আসলে দরকার ছিল, এই কারণেই এসছে। আচ্ছা এটা বাদ দেন, কারণ আপনারা পরীক্ষা দিবেন, এটা প্র্যাকটিস করতে গেলে লাগবে। এখন আর ইয়ে করে লাভ নেই আপনাদের। আর শুধুমাত্র দুইটা জিনিসে ফোকাস করেন, একটা হচ্ছে ধারা 49 আর ধারা 55, এই দুইটার উপর একটু বিশেষ নজর দেন। ধারা 49 আর ধারা 55, এই দুইটা হচ্ছে মেইন আপনাদের জন্য। এই দুইটা উম, মানে এই দুইটার উপরেই পাঁচটা পাঁচটা 10টা অথবা 10টা 10টা 20টা একটু প্র্যাকটিস রাখেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। এটা ছিল ব্যবসা ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে। আর বিশেষ ব্যবসা আয় পরিগণনা বলতে কি, এই যে এখানে ধারাগুলো আছে, এই দফার অধীন যদি কোনো সকল প্রকার ব্যয় হয়, তাহলে সেগুলো বিশেষ ব্যবসা হিসেবে, অর্থাৎ ওই যেগুলো ডিসঅ্যালাউন্স হবে সেগুলোকে ওই ভাতা অনুমোদিত হবে না, এর উপরে সাধারণ কর হারে কর দায় নির্ধারিত হবে, এই যেখানে লেখা আছে। এই অধ্যায়ের অধীন বিশেষ ব্যবসা আয় বা ব্যবসা হইতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ হিসেবে গণ্য কোনো আয়ের বিপরীতে কোনো প্রকারের ব্যয়, লোকসানের সমন্বয় বা জ্যাক টানা এবং ইত্যাদি তৃতীয় তফসিলের অধীন কোনো ভাতা অনুমোদিত হইবে না। এবং এইরূপ আয়ের উপরে সাধারণ কর হারে কর দায় নির্ধারিত হবে। সাধারণ কর হার বলতে যে যে কোম্পানির জন্য যে যে কর হার থাকবে, যেমন নর্মাল 25% আছে। এরপরেও ধরেন সারা যদি লিস্টেড লিস্টেড কোম্পানি হয়, 22.5% থাকে। তাহলে যে যে কোম্পানির জন্য যে হার প্রযোজ্য হবে, সেই হারেই কর বিবেচিত হবে। তাহলে ধারা, আমরা শুরু করছিলাম ধারা 45-এ, এখান থেকে শুরু করছিলাম। আর ধারা 56-তে এসে ব্যবসায় এখানে শেষ করতে হচ্ছে। এখন আসি, আমরা যদি ছোট্ট একটা অঙ্ক দেখি রিলেটেড, তাহলে একটু করে বোঝার চেষ্টা করবেন। 56 দেশে শেষ, এরপরে হচ্ছে এই আপনার মূলধনী আয়। আয়কর নির্দেশিকাতে দেখেন এখানে বলা হচ্ছে, একটা প্রবলেম দেওয়া হচ্ছে, জনাব অতলানন্দ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার স্টেশনারি দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের ব্যবসায় নিয়োজিত। তাহলে উনার একটা ক্রয় বিক্রয় ব্যবসা আছে। তাহলে সেখান থেকে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 30 লক্ষ টাকা। আর বিক্রিত মালামালের ক্রয় মূল্য হচ্ছে 24 লক্ষ টাকা। অর্থাৎ উনি 24 লক্ষ টাকা দিয়ে একটা 24 লক্ষ টাকা দিয়ে মাল কিনেছে, 30 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছেন। এরপরে উনি কর্মচারীদের বেতন দিচ্ছেন 60,000 টাকা। ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, নবায়ন ফি, পরিবহন খরচের, এগুলো সবগুলো মিলে 1 লক্ষ টাকা খরচ করছেন। আর ব্যবসার শুরুতে উনি 40 লক্ষ টাকা দিয়ে একটা ফার্নিচার ক্রয় করছেন। তাহলে ফার্নিচার তো আর ইনকাম স্টেটমেন্টের আইটেম না, সুতরাং এটাকে আমরা অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে ওনার বিক্রয় ছিল 30 লক্ষ টাকা। আর ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ছিল হচ্ছে 24 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ টাকা হচ্ছে গ্রস মুনাফা। ঠিক আছে। আর খরচ কি কি বাদ যাবে, কর্মচারীদের বেতন ধরে নিছি, এগুলো সবগুলো উনি ঠিক মতো রেখেছেন, এই কারণে 60,000 টাকা কর্মচারী বেতন। আর বাকিগুলো যেগুলো ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, এগুলো সবগুলো মিলে 1 লক্ষ টাকা। তাহলে হচ্ছে 1,60,000 টাকা এখানে দিতে হবে। ফার্নিচারের খরচটা, যেহেতু এটা ক্যাপিটাল নেচারের, সুতরাং এটা ইনকাম স্টেটমেন্ট রিলেটেড না, এই জন্য এখানে কনসিডার করা হয়নি। কারণ ফার্নিচার ক্রয় তো একটা ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচার, সুতরাং এটা তো আর ইনকাম স্টেটমেন্টে আসবে না। ইনকাম স্টেটমেন্ট তখনই আসবে যদি এটা অবচয় হয়। তাহলে আসি, 1,60,000 টাকা ধরা হচ্ছে রেগুলার এক্সপেন্সেস বাদ দিলে, তাহলে আমার দ্বারা হচ্ছে 4,40,000 টাকা। আর এখান থেকে যে ফার্নিচারটা আমরা 40,000 টাকা দিয়ে কিনছিলাম, এটা যদি তৃতীয় তফসিল অনুযায়ী আমরা 10% হারে ডেপ্রিসিয়েশন চার্জ করি, তাহলে 4,000 টাকা বাদ যায়। তাহলে 4,000 টাকা যদি এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিই, তাহলে ব্যবসা ক্ষেত্রে আয় হচ্ছে 4,36,000 টাকা। তাহলে ওই ভদ্রলোকের এই আহ, জনাব অতল আনন্দের প্রথম 3.5 লাখ টাকা করবে, যেহেতু এটা কোনো কোম্পানি না, উনার ব্যবসা। উনি একজন উনি প্রোপাইটারশিপ আর কি, এটা প্রোপাইটারশিপ ব্যবসা, সুতরাং এটা ওনার পার্সোনাল ইনকামের সাথে যোগ হয়ে যাবে, পার্সোনাল লেভেলে কিন্তু ট্যাক্স চার্জ হবে। যদি এটা যদি কোনো লিমিটেড কোম্পানি হতো, তাহলে সেটা অন্য ধরনের ট্রিটমেন্ট হতো, সেটা আমরা যাচ্ছি না এখন। তাহলে 3.5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 0%।
আর ব্যালেন্স থাকে কত, 86,000 টাকা, তার উপরে 5%, 4,300 টাকা। যেহেতু এই ভদ্রলোক ঝিনাইদহ জেলায় থাকে, তাহলে তাহলে ওনাকে 4,300 টাকা ট্যাক্স আসছে। এখন আসেন, করদাতার ব্যবসায়ীর অবস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বিদায় ন্যূনতম কর দেয় 3,000 টাকা। কাজেই ক- করদাতা প্রদেয় কর, এটা এখানে একটু ভুল আছে, করদাতা প্রদেয় কর হবে 4,300 টাকা। ঠিক আছে, করদাতা প্রদেয় কর হবে, যেহেতু 4,300 টাকা এখানে ট্যাক্স আসছে না, আর এখানে 3,000 টাকা মিনিমাম ট্যাক্স, তাহলে করদাতার প্রদেয় কর হবে 5,000 টাকা, 4,300 টাকা। এখানে একটু কারেকশন করে নিবেন আপনারা। তাহলে এটা ছিল আমাদের আজকের। আরেকটা, আমি একটা জিনিস করব, সেটা আমি হয়তো ভিডিওটা দিয়ে দিব। আমি একটা কাজ করতেছি, সেই জিনিসটা হলে পরে হয়তো আমি ইয়ে করতে পারবো। এখন হয়তো এই জিনিসটা যদিও আহ, ইয়ে করলে ভালো হতো, আপনাদের সামনে করলে ভালো হতো, কিন্তু তাহলে এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? ব্যবসা খাতে আয় আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে সেটাতে তাহলে আপনাদের ব্যবসা খাতে আয়ের উপরে মোটামুটি অনেকগুলো জিনিস, বিশেষ করে ধারা 49 আর 55, এই দুইটা আপনাদেরকে একদম লিখে লিখে প্র্যাকটিস করবেন, কারণ প্রথম দিকে আসলে ওইভাবে মুখস্থ হবে না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? দাদা, বলেন। যদি থিওরির ক্ষেত্রে আমি যদি ধারাটা উল্লেখ করে ভাষাগুলি যদি আমার নিজের মতো করে লিখি, তাহলে কি মার্কস পাওয়া যাবে? অবশ্যই দাদা, প্রথম দিন বলেছি, কারণ ওনাদের মতো আপনি তো, শুনেন, আপনি তো কনসেপ্ট লিখবেন, শুধু কনসেপ্ট লিখেন, কিন্তু ধারাটা যদি উল্লেখ করতে পারেন, ধারা উল্লেখ করে দেবেন। যেমন ধারা 49 অনুযায়ী ব্যবসা খাতে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ নিম্নরূপ, এরপরে আপনি দেন নিজের মতো করে দেন, সমস্যা